नमस्कार श्रोता बंधुरा एसो गल्प शोनाई चैनेलेर आजकेर गल्पेर आसरे आमी स्वागता आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर पढ़े शोनाबो हिमाद्री किशोर दाशगुप्त रचित दीर्घ रहस्य गल्प विषेर छोबल एर प्रथम पर्व। गल्प पाठ शुरू करार आगे आपनादेर सकलेर काछे आमार बिनीत अनुरोध, आमार गल्प पाठ भालो लागले भिडियोटीते एकटा लाइक करे दिए आपनार बंधु परिचितजनदेर मध्य भिडियोटी शेयर करे देबेन। और जदि एखोनो चैनलटी सबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्यई चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल बोतामटिके प्रेस करे राखबेन। एते चैनेले नतून कोनो गल्प बा चलती गल्पेर परवर्ती पर्व आपलोड हवा मात्रई आपनार डिभाइसे तार नोटिफिकेशन पौঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বিষের ছোবল এর প্রথম পর্ব। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সাবধানেই খানাখন্দ বাঁচিয়ে গাড়ি চালাচ্ছিল কিটি। মেঠো রাস্তার দুপাশে ধানের ক্ষেত বর্ষার জলে টইটম্বুর। সদ্য রোয়া ধানের চারাগুলো শুধু কিছুটা জেগে আছে জলের ওপর। কখনো আবার রাস্তার পাশে ছোট বড় জলা। কাঁচ নামালেই বাইরে থেকে ভেসে আসছে ব্যাঙের কলতান। টিনা বলল, আর কত দূর রে বাবা? লোকগুলো তো বলল কিছুটা পথ গেলেই বাড়িটা পেয়ে যাবেন। চারপাশে তো কোনো ঘর বাড়ি চোখে পড়ছে না। উইন্ডস্ক্রিনে চোখ রেখে কিটি বলল, ওই দেখ একদল বাচ্চা ছেলে সামনেই যাচ্ছে, ওদের জিজ্ঞেস করব। কিটিরা যে পথে যাচ্ছে সে পথ ধরেই এগোচ্ছে ছেলেগুলো। কিটিদের গাড়ি পৌঁছে গেল তাদের কাছে। এবার তারা খেয়াল করলো ছেলেগুলোর দঙ্গলের ভিতর একটা লোকও আছে। তাকে ঘিরে হল্লা করতে করতে যাচ্ছে ছেলেগুলো। গাড়ির কাঁচটা নামাতেই কিটিদের কানে এলো তাদের অদ্ভুত চিৎকার, ব্যাং বাবু ব্যাং বাবু। যার উদ্দেশ্যে এই চিৎকার, ছাতা মাথায় দেওয়া লোকটা একবার পিছন ফিরে তার হাতের লাঠি উঁচিয়ে ছেলেদের উদ্দেশ্যে বলল, যা ভাগ ভাগ, যত সব শুয়োরের পাল। ছেলেগুলো তার গালাগাল শুনে মজা পেয়ে দ্বিগুণ জোরে চেঁচাতে লাগলো, ব্যাং বাবু ব্যাং বাবু। কিটিরা বুঝতে পারল ছেলেগুলো লোকটার পিছনে লেগেছে। কিটি গাড়ি থামিয়ে হর্ন বাজাতেই ছেলেগুলো গাড়িটাকে দেখেই প্রথমে থমকে গেল। তারপর রাস্তার পাশে জলকাদা ভরা খেতে নেমে ছুটতে শুরু করলো এদিক ওদিক। কিটির সবুজ জিপসি গাড়িটাকে সম্ভবত তারা পুলিশের জিপ ভেবেছে। গাড়ির সামনে রাস্তার ঠিক মাঝখানে শুধু দাঁড়িয়ে রইল সেই লোকটা। মাঝবয়সী একজন লোক, পরনে একটা খাকি শার্ট আর হাঁটুর ওপর তোলা ধুতি, পায়ে কাদা মাখা কেডস। লোকটার এক হাতে চটের ব্যাগ আর অন্য হাতে, যেটা শুধু লাঠি বলে মনে হচ্ছিল, তার মাথায় ছোট জাল লাগানো। সম্ভবত লোকটা জলকাদার মাঠে মাছ ধরতে বেরিয়েছে। ঘাড়টা একটু বেঁকিয়ে খুব কায়দা করে ছাতাটা নিজের মাথায় ধরে রেখেছে সে। বিস্মিত চোখে সেও তাকিয়ে আছে কিটিদের গাড়িটার দিকে। টিনা বাইরে গলা বাড়িয়ে লোকটার উদ্দেশ্যে বলল, ও দাদা, একটু শুনবেন? লোকটা ডাক শুনে এক হাতে ব্যাগ আর জাল নিয়ে অন্য হাতে ছাতাটাকে একটু তুলে ধরে গাড়ির সামনে এসে দাঁড়ালো। টিনা তাকে জিজ্ঞেস করলো, দাদা, এখানে স্নেক ফার্মটা কোথায় বলতে পারেন? লোকটা তাদের কথার জবাব না দিয়ে তাকিয়ে রইল গাড়ির ভিতর বসা শার্ট প্যান্ট পরা দিদিমণিদের দিকে। লোকটা বুঝতে পারেনি ভেবে টিনা তাকে বলল, স্নেক ফার্ম মানে এই যে এখানে যে বাড়িতে সাপ পোষা হয়? লোকটার ঠোঁটের কোণে এবার আবছা হাসি ফুটে উঠল। সে প্রথমে বলল, স্নেক ফার্ম তো, ওটুকু ইংরেজি শব্দের অর্থ আমি জানি। ওই যে দূরে রাস্তার বাঁকে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওর আড়ালেই বাড়িটা। কাছাকাছি প্রায় পৌঁছে গেছেন আপনারা, গেলেই দেখতে পাবেন। টিনা উত্তর শুনে বলল, থ্যাংক ইউ দাদা। কিটি গিয়ার চেঞ্জ করে গাড়িটা এরপর এগোতে যাচ্ছিল, কিন্তু
ঠিক সেই সময় লোকটা একটু ইতস্তত করে বলে উঠল, আপনাদের অসুবিধা না থাকলে আমাকে ওই পর্যন্ত নেবেন, আমি ওখানেই যাব। কিটি বলল, হ্যাঁ উঠে পড়ুন। ছাতা বন্ধ করলো লোকটা। গাড়িতে ওঠার সময় লোকটার হাতের ব্যাগটা যেন বার কয়েক কেঁপে উঠল। লোকটা গাড়ির পিছনের সিটে বসার পর অ্যাক্সিলেটারের চাপ দিয়ে কিটি তার উদ্দেশ্যে বলল, আপনি মাছ ধরতে বেরিয়েছিলেন? আপনার হাতের ব্যাগটা কাঁপছে দেখছি। কি মাছ ধরলেন? শোল? লোকটা প্রশ্ন শুনে বলল, আপনার তো বেশ নজর। তবে মাছ নয়, ব্যাঙ ধরতে বেরিয়েছিলাম আমি। ব্যাঙ ধরতে? বিস্মিতভাবে বলে উঠল টিনা। লোকটা বলল, হ্যাঁ ব্যাঙ ধরতে, আমি ব্যাঙ ধরি। কিটিরা এবার বুঝতে পারল কেন ছেলেগুলো তাকে ব্যাঙবাবু ব্যাঙবাবু বলে খেপাচ্ছিল। কিটি বলল, ব্যাঙ ধরে কি করেন? স্কুল কলেজের ল্যাবরেটরিতে সাপ্লাই দেন নিশ্চয়ই। লোকটা জবাব দিল, হ্যাঁ তা দেই বটে, তবে আসলে আমি সাপের বাসার জন্য ব্যাঙ ধরি। সাপের বাসা? লোকটা মৃদু হেসে বলল, হ্যাঁ সাপের বাসা। আপনারা যে বাড়িতে যাচ্ছেন সে বাড়িটাকে এখানকার লোকেরা সাপের বাসা বলেই ডাকে। ফার্মে প্রায় 100-3 সাপ আছে। তাদের জন্য খাবার সংগ্রহ করতে হয় আমাকে। বর্ষাকালে ব্যাঙ ধরে রাখি, সারা বছর খাবারের ব্যবস্থা হয় সাপগুলোর। এরপর লোকটা নিজে থেকেই তার পরিচয় দিয়ে বলল, আমার নাম নীলকণ্ঠ পালিত, ওই ফার্ম হাউসের ওখানেই থাকি। তা আপনারা নিশ্চয়ই কলকাতা থেকে আসছেন সাপ দেখতে? কিটি জবাব দিল, হ্যাঁ। এটুকু কথা বলতে বলতেই সে জায়গাটার কাছে চলে এলো। রাস্তার পাশেই গাছের আড়াল থেকে উকি দিল অনেক বড় একটা পুরনো দোতলা বাড়ি। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিরাট বড় কম্পাউন্ডের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় খণ্ডহর একলা বাড়িটা। কম্পাউন্ডের বাইরে মেন গেটের ঠিক সামনে এসে দাঁড়ালো কিটিদের গাড়ি। নীলকণ্ঠ পালিত ওরফে ব্যাঙবাবু গাড়ি থেকে লাফিয়ে নেমে সেনারা কিটিদের উদ্দেশ্যে বললেন, আমি এখন ভিতরে ঢুকবো না, আপনারা ভিতরে যান, সঞ্জীবন ভিতরেই আছে, আমি চললাম। এই বলে ছাতা খুলে প্রাচীরের গা ঘেঁষে অন্যদিকে হাঁটতে লাগলেন তিনি। গেটের বাইরে দেওয়ালের গায়ে একটা সাইনবোর্ড আটকানো আছে, তাতে ইংরেজিতে লেখা সঞ্জীবনী স্নেক ফার্ম। সেদিকে তাকিয়ে কিটি একবার বিড়বিড় করে বলল, সাপের বাসা। স্নেক ফার্ম শব্দটার চেয়ে সাপের বাসা শব্দটাই বেশি মনে ধরেছে তার। কিটি হর্ন বাজাতেই গেটকিপার দরজা খুলে দিল। বাড়ির বাঁদিকের অংশটা ভেঙে পড়েছে, তবে ডান দিকের অংশটাতে সম্ভবত মানুষজন থাকে। সাদা রঙের প্রলেপ সে অংশে, যদিও সে রং সম্ভবত অনেক দিন আগেই করা হয়েছে। কম্পাউন্ডের ভিতরটা বেশ অপরিচ্ছন্ন, বর্ষার জলে ঝোপ জঙ্গল গজিয়েছে। গেটকিপারকে মনে হয় কিটিদের আসার কথা আগেই বলা ছিল। গেট খুলে সেলাম ঠুকে লোকটা কিটিদের আঙুল তুলে বাড়িটার সাদা অংশটা দেখিয়ে দিল। সুরকি বিছানো একটা পথ এগিয়েছে সেদিকে। কিটিরা গাড়িটাকে এগিয়ে নিয়ে বাড়িটার সেই অংশের সামনে যেতেই দেখতে পেল সঞ্জীবন সান্যালকে। তার পরনে ধূসর রঙের সাফারি, চোখে সোনালি ফ্রেমের বাইফোকাল। সামনাসামনি তাকে কোনোদিন না দেখলেও ল্যাপটপে তার ফেসবুক প্রোফাইলের ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে কিটি, তাই তাকে তার চিনতে অসুবিধা হলো না। জিপসি থেকে নামার আগে ঘড়ি দেখল টিনা, বেলা 11টা বাজে। কলকাতা থেকে এখানে আসতে ঘণ্টাখানিক সময় লাগলো তাদের। জিপসি থেকে নামলো তারা। সঞ্জীবন একবার ভালো করে দেখলেন কিটিদের। একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল মাঝবয়সী সঞ্জীবনের ঠোঁটের কোণে। তিনি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কিটি জবাব দিল, না
অসুবিধা হয়নি, বর্ষায় রাস্তাটা একটু খারাপ, এই যা। সঞ্জীবন বললেন, আসুন, ভিতরে আসুন, আপনাদের ব্যাগেজ আমার লোক নামিয়ে দেবে। বাড়ির ভিতর ঢোকার সময় কিটি বলল, আপনাদের বাড়িটা তো অনেক পুরনো মনে হচ্ছে, জমিদার বাড়িটারই ছিল নাকি? একটা প্রায় অন্ধকার স্যাঁতস্যাঁতে লম্বা অলিন্দ ধরে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে সঞ্জীবন বললেন, না, জমিদার বাড়ি নয়, এক নীলকর সাহেবের বাড়ি ছিল। একসময় এই অঞ্চলে নীলের চাষ হতো। আশপাশের গ্রামে এখনও নীল ভেজাবার চৌবাচ্চা দেখা যায়, এজন্যই তো জায়গার নাম নীলগঞ্জ। আমি এক ব্যবসায়ীর কাছ থেকে এই বাড়িটা কিনেছি। টিনা চাপা স্বরে কিটিকে বলল, একদম ভুতুড়ে বাড়ির মতো। সে কথাটা আস্তে আস্তে বললেও তা কানে গেল সঞ্জীবনের। তিনি বললেন, হ্যাঁ, ভুতুড়েই বলা যায়। বাড়ির একদিকের অংশ আর দোতলার কিছু অংশ মেরামত করে আমরা আছি। তবে আমার কাজের পক্ষে এ জায়গাটা আদর্শ। লোকালয়ের মধ্যে কেউ সাপ নিয়ে বসবাস করতে দিত না। সাপ সম্বন্ধে মানুষের স্বাভাবিক ভীতি আছে, অথচ সাপ এমনিতে নিরীহ প্রাণী, তারাই বরং মানুষকে ভয় পায়। কথা বলতে বলতে সঞ্জীবন কিটিদের নিয়ে প্রবেশ করলেন বেশ বড় একটা ঘরের মধ্যে। এ ঘরটাতে বাইরে থেকে জানলা দিয়ে বেশ আলো আসছে, আর বাড়ির পিছন দিকটাও দেখা যাচ্ছে। পিছনে কোনো প্রাচীর নেই, বেশ কয়েক বিঘা জমি, আর তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বড়সড় গাছ। একটা ছোট বাড়িও যেন দেখা যাচ্ছে সেদিকে। এ ঘরটা সম্ভবত সঞ্জীবন সান্যালের কাজের ঘর। কাজ বসানো একটা টেবিলকে ঘিরে রাখা আছে বেশ কিছু চেয়ার। টেবিলের একপাশে ফাইলের স্তূপ, একপাশে দেওয়ালের গায়ে সার বাঁধা কিছু ফটোগ্রাফ, তাতে সাপের সঙ্গে সঞ্জীবনবাবুর ছবি। গোটাচারেক কাগজপত্র ঠাসা আলমারিও রয়েছে ঘরে। এক কোণে একটা কাঠের র্যাকে শোয়ানো আছে নানা আকারের বেশ কয়েকটা স্টিল বা অ্যালুমিনিয়াম স্টিক, তার মাথার দিকটা হুকের মতো বাঁকানো। কিটি ছবিতে দেখেছে ওই স্টিকগুলো, ওগুলো দিয়ে সাপ ধরা হয়। কিন্তু ঘরের চারপাশে চোখ ঘোরাতে ঘোরাতে যে জায়গাতে তাদের চোখ আটকে গেল, সেখানে মাটিতে রাখা আছে বিরাট একটা খাঁচা। মাটি থেকে অন্তত ফুট 5 লম্বা আর সেই অনুপাতে চওড়া খাঁচাটার মধ্যে একটা মোটা গাছে জড়িয়ে আছে বিরাট বড় একটা সাপ। সেটার দিকে কিটিদের চোখ পড়তেই নিজের চেয়ারে বসতে বসতে সঞ্জীবন হেসে বললেন, ওর নাম দিয়েছি বাসুকি, পাইথনের বাচ্চা। তোরসার পাড় থেকে ধরেছিলাম ওকে। ওর তো বিষ নেই, তাই আমার ব্যবসার কাজে লাগে না, ওকে শখ করে পুষছি আমি। টেবিলের অন্য পাশে সঞ্জীবনের মুখোমুখি বসলো কিটিরা। কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে থাকার পর সঞ্জীবন বললেন, আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সির বিজ্ঞাপন আমি খবরের কাগজে দেখেছি, আরও কয়েকটা গোয়েন্দা সংস্থার বিজ্ঞাপনও দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরই ডাকলাম। কিটি মৃদু হাসল তার কথা শুনে। ভদ্রলোক এরপর বললেন, আপনাদের চুজ করার পিছনে একটা বিশেষ কারণ আছে। আমি জানি বাস্তবে প্রাইভেট ডিটেকটিভদের কাজের পরিসর খুব সীমিত। গল্পের বইয়ের শার্লক হোমস, পোয়ারো, ব্যোমকেশ বা ফেলুদারা যেমনভাবে অপরাধী পাকড়ান বা ক্ষেত্রবিশেষে তাদের বিচার করেন, বাস্তবের প্রাইভেট ডিটেকটিভদের আইন সে ক্ষমতা দেয়নি। এমনকি আপনাদের বক্তব্য অনেক ক্ষেত্রে আদালত গ্রাহ্য নয়। আপনারা শুধু ক্লায়েন্টের পছন্দ মতো ইনভেস্টিগেশন করতে পারেন আর ক্লায়েন্টের প্রশ্নের উত্তর তাকে জানাতে পারেন। আমি আপনাদের চুজ করেছি আপনারা মহিলা বলে। মহিলা বলে মানে? তার কথার মাঝেই একটু বিস্মিতভাবে বলে উঠল টিনা। তিনি হেসে বললেন, অন্য কিছু ভাববেন না ম্যাডাম, আমি মহিলাদের রেসপেক্ট করি, তাদের কর্মক্ষমতায় আস্থা রাখি। মহিলারা এখন দেশ চালাচ্ছেন, মহাকাশে যাচ্ছেন, অনেক কাজ পুরুষদের থেকেও সফলভাবে করছেন।
কিন্তু মহিলা ডিটেকটিভ এখনও তেমনভাবে দেখা যায় না। তাই আপনারা এ বাড়িতে থাকলে বা যাওয়া আসা করলে লোকে আর যাই ভাবুক, অন্তত গোয়েন্দা বলে সন্দেহ করবে না। তাই কিটি বলল, বুঝলাম, এবার সরাসরি কাজের কথায় আসা যাক। আপনি টেলিফোনে বলেছিলেন আপনি বিপদের আশঙ্কা করছেন। কি বিপদ? কিসের বিপদ? সব কিছু খুলে বলুন, কোনো কথা বাদ দেবেন না অপ্রয়োজনীয় বলে। আমি সব কিছু পরিষ্কারভাবে জানতে চাই। কিটির কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন সঞ্জীবন। তারপর বললেন, আমার ধারণা আমাকে খুনের চেষ্টা করা হচ্ছে। ওই বাসুকি আমাকে শেষ পর্যন্ত বাঁচিয়েছিল। ব্যাপারটা খুলেই বলি। 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম ব্যবসার কাজে। দুপুরে বেরিয়েছিলাম, ফিরলাম রাত 8টা নাগাদ। ফিরে এ ঘরে ঢুকলাম কাগজপত্র রাখার জন্য। সঙ্গে স্ট্যাম্প প্যাডও আছে, সেগুলো আমি এই টেবিলের ড্রয়ারে রাখি। যদিও সেদিনের আগে ড্রয়ারে তালা দেওয়া থাকতো না। যাই হোক, অফিস ব্যাগটা এই টেবিলে রেখে কাগজ, স্ট্যাম্প প্যাড ইত্যাদি বার করার আগে বাসুকির দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো ওকে বেশ কদিন খাঁচার বাইরে বার করা হয়নি। ওর অত বড় শরীর তো খাঁচার মধ্যে মেলতে পারে না। ওর সুস্থতার জন্যই মাঝে মধ্যেই ওকে খাঁচার বাইরে আনি, যাতে ও শরীরটা ছড়াতে পারে, ঘোরাঘুরি করতে পারে ঘরের মধ্যে। সাধারণত ওকে বাইরে এনে প্রথমে এই টেবিলে রাখি, তারপর ও নিজেই বুক বেয়ে মেঝেতে নেমে যায়। সেদিনও ওকে খাঁচা থেকে বার করে এই টেবিলের ওপর রাখলাম। ও খুব শান্ত প্রাণী, খুব ধীরে চলাফেরা করে। কিন্তু সেদিন ওকে টেবিলে রাখার সঙ্গে সঙ্গেই ও কেমন অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো আর উত্তেজিতভাবে জিভ বার করতে লাগলো। রেগে গেলে ও এমন করে। কিন্তু হঠাৎ কেন রেগে গেল? কয়েক মুহূর্তের মধ্যে আমার থার্ড সেন্স কাজ করলো। সাপ নিয়ে কাজ করি তো, তাই এই সেন্সটা আমাদের একটু সজাগ হয়। আমার খেয়াল হলো বিজাতীয় কোনো সাপ দেখলে বাসুকি এমন রেগে যায়। আমার সঙ্গে সঙ্গে মনে হলো এ ঘরে কোনো সাপ নেই তো। কোনো সাপ হয়তো পালিয়ে এসে আশ্রয় নিয়েছে এ ঘরে। 2 একবার এই ঘটনা ঘটেছে, সাপ পালিয়ে এসে ঢুকেছিল অন্য ঘরে। আমি দেখার চেষ্টা করলাম কোথাও সাপ আছে কিনা। বাসুকির আচরণ দেখে মনে হচ্ছে খুব কাছেই আছে সাপটা। আর এর কিছুক্ষণের মধ্যেই তার উপস্থিতি আমি ধরতে পারলাম একটা তীব্র হিস হিস শব্দ শুনে। আর শব্দটা আসছিল এই আমি যেখানে বসে আছি তার সামনের এই ড্রয়ার থেকে। ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গে আমি বাসুকিকে খাঁচায় পুরে স্টিক নিয়ে এসে দেরাজটা খুললাম। আর সঙ্গে সঙ্গে ফনা তুলে লাফিয়ে উঠল সে। একটা স্যান্ড ভাইপার। কিছুদিন আগে আমি ইরান থেকে একটা সাপ আনিয়েছি, ওটা সেটাই। ছোবল মানেই নির্ঘাত মৃত্যুর পরোয়ানা। কিন্তু আপনার তো অ্যান্টিভেনাম থাকে নিশ্চয়ই, তাহলে ও ছোবল দিলে আপনার তো প্রাণনাশ হতো না? তার কথার মধ্যেই প্রশ্ন করল কিটি। সঞ্জীবন বললেন, হ্যাঁ, সাপের বিষ, অ্যান্টিভেনাম এসব নিয়েই আমার কারবার। কিন্তু এক এক সাপের বিষে জৈব রসায়নের কম্পোজিশন এক এক রকম হয়। এর অ্যান্টিডোজ এখনও আবিষ্কার হয়নি। ওর ছোবল মানেই অবধারিত মৃত্যু। ওর বিষ নিয়ে গবেষণা করার জন্যই কেনা হয়েছে ওকে। বাসুকি যদি আমাকে সতর্ক না করতো, তাহলে স্ট্যাম্প প্যাড বা কাগজপত্র রাখার জন্য আমি ড্রয়ার খুলে ভিতরে হাত ঢোকালেই ও নির্ঘাত ছোবল মারত আমাকে। লোকে ভাবতো এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সাপটাকে কেউ এই ড্রয়ারে এনে ঢুকিয়েছিল। সেই কেউটা কে আপনাদের মাধ্যমে আমার জানা দরকার। সে হয়তো আবার অন্যভাবে আমাকে অ্যাটেম্প্ট করতে পারে। সাপের ঘরের চাবিটাও তো আমার কাছেই ছিল, ঘরটাই বা খুলল কিভাবে কে জানে। কিটি জানতে চাইল, এমনও তো হতে পারে সাপটাকে যেখানে রাখা হয়েছিল
সেখান থেকে এসে বেরিয়ে আপনার ড্রয়ারের মধ্যে লুকিয়েছিল। সাপ তো সাধারণত অন্ধকার ঠান্ডা জায়গা পছন্দ করে বলে শুনেছি। সঞ্জীবন জবাব দিলেন, হ্যাঁ সেটা হতে পারতো, তবে সেদিন সকালে ভাইপারের বাক্সটা আমি নিজের হাতে বন্ধ করেছিলাম। আর এই ড্রয়ার আর সাপটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ড্রয়ারটা বন্ধ থাকলে সাপ ঢোকার কোনো জায়গা নেই। কিটি বলল, এমন তো হতে পারে যে ড্রয়ারটা খোলা অবস্থাতেই অর্থাৎ টানা অবস্থায় আপনি রেখেছিলেন। সাপটা বাক্স থেকে বেরিয়ে নিজেই ঢোকে ড্রয়ারে, তারপর বাড়ির কোনো লোক ড্রয়ারটা খোলা দেখে সাপটা না দেখেই ওটা বন্ধ করে দেয়। সঞ্জীবন বললেন, এমনটা হতে পারে ঠিকই, কিন্তু বাক্স আর ড্রয়ার দুটোই কি বন্ধ করতে ভুলে গেলাম? তাছাড়া এ বাড়িতে যারা আজকাল থাকে তাদের প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছি যে তারা এ ঘরে ঢুকেছিল কি না। শুধু নিরুপম বলেছে সে একবার এ ঘরে ঢুকেছিল আলমারি থেকে একটা দরকারি কাগজ নেবার জন্য, কিন্তু বাড়ির অন্যরা বলছে তারা কেউ ঢোকেনি এ ঘরে। আর মিস্টার বুথিয়া এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে বেলা 10টা নাগাদ, কলকাতা থেকে এসেছিলেন। ওরও বায়োভেনাম অ্যান্টিভেনামের কারবার। সাউথ ইন্ডিয়াতে ওরও একটা স্নেক ফার্ম আছে। ও যখন এসেছিল তখন তো আমি ঘরেই ছিলাম, ব্যবসার ব্যাপারেই এসেছিল ও। কিটি জিজ্ঞেস করলো, নিরুপমটাকে আপনার বাড়িতে আর কে কে থাকেন? সঞ্জীবন বললেন, নিরুপম মাইতি, বছর 25 বয়স হবে ওর। আমার কাজে ও সাহায্য করে, অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। এছাড়া থাকেন আমার স্ত্রী রুবি, ভাইপো অরিত্র, ওর মা অঞ্জনা, দশরথ দাস আর ওর স্ত্রী মনসা। শেষের দুজন অবশ্য ঠিক এদিকটায় থাকে না, বাড়ির বাঁ দিকটায় একটা ঘর মেরামত করে দিয়েছি ওদের জন্য। আদিতে ওরা ওড়িশার লোক, সাপুড়ে সম্প্রদায়ের লোক। ওড়িশার দাসপদবীর ওই সাপুড়ে সম্প্রদায়ের বেশ খ্যাতি আছে বিষাক্ত সাপ ধরার জন্য। বিশেষত ওরা খুব ভালো শঙ্খচূড় ধরতে পারে। আমার কাজের সুবিধার জন্যই দশরথকে এখানে এনে রেখেছি। ওর স্ত্রী এ বাড়িতে ঘরদোর মোছে, ফাই ফরমাস খাটে। ও হ্যাঁ, ওই নেপালি গেটম্যানকে আমি গতকালই কাজে বহাল করেছি। বাইরের লোক কে কে এ বাড়িতে নিয়মিত আসেন? নিজের বুদ্ধিমত্তা কিটির কাছে তুলে ধরার জন্যই গম্ভীরভাবে সঞ্জীবনকে এবার প্রশ্ন করল টিনা। সঞ্জীবন জবাব দিলেন, হ্যাঁ কিছু লোক আসেন ব্যবসার কাজে, তবে তারা নিয়মিত নন। নিয়মিত বলতে আসেন দুজন। একজন নীলকণ্ঠ পালিত, ও আমাকে ব্যাংক সাপ্লাই দেয় আর মাঝে মাঝে ওকে ব্যবসার কাজে কলকাতায় পাঠায়। আর অন্যজন বোগাস লোক, মাথাটা একটু খারাপ, বুড়ো মানুষ। তার দৃঢ় বিশ্বাস এ বাড়িতে ইংরেজ আমলের ধনরত্ন লুকানো আছে, তাও আবার সেটা যে সে রত্ন নয়, সাপের মাথার মণি। কাশীনাথ চক্রবর্তী নাম। বৃদ্ধ ভদ্রলোক বাড়ির ভাঙা অংশটাতে সাপের মাথার মণির খোঁজে ঘুরে বেড়ান। বুড়ো মানুষ, তাই বাড়িতে ঢুকতে নিষেধ করতে পারি না। ওর ধারণা মণিটা সমেত সাপটাকে আমি লুকিয়ে রেখেছি। আমার ওপর লোকটা খাপ্পা ঠিকই, কিন্তু স্যান্ড ভাইপার ধরে ঘরে ঢোকানো ওর কর্ম নয়। কিটি এবার জানতে চাইল, আচ্ছা এ বাড়িতে কে কে সাপ ধরতে পারে, মানে হ্যান্ডলিপ করতে পারে? সঞ্জীবন তার চশমাটা নাকের ডগা থেকে তুলে বললেন, দেখুন এ ব্যাপারটা বাড়ির সবাই কম বেশি পারেন, একমাত্র অঞ্জনা ছাড়া। আমার স্ত্রী আর অরিত্র অবশ্য সাপ খুব একটা ভালোবাসে না। বিষধর সাপ নিয়ে সাধারণত আমি আর দশরথই হ্যান্ডলিপ করি। আচ্ছা আপনারও তো এ বাড়ির সবার সঙ্গে কথা বলবেন, নিজেদের পরিচয় আপনারা কি দেবেন? কিটি বলল, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের আলাদা আলাদা ইন্টারভিউ নিলে সন্দেহ সৃষ্টি হবে। 2 দিন আমরা থাকবো এখানে, নিশ্চয়ই তার মধ্যে আমাদের সবার সঙ্গে পরিচয় হবার সুযোগ হবে। আপনি বলবেন আমরা খবরের কাগজ
ম্যাগাজিনে ফ্রিল্যান্স সাংবাদিকতা করি। সাপ নিয়ে একটা ফিচার লেখার জন্য আমরা এখানে 2 দিন থেকে আপনার কাজ দেখব। সঞ্জীবন হেসে বললেন, আমিও এরকম কিছু একটা ভাবছিলাম। এর আগে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন সত্যি সাংবাদিক এসেছিলেন সাপের ছবি টবি তুলতে। এক ভদ্রলোক 2 দিন থেকেও গিয়েছিলেন, কাগজে আমার ছবিও উঠেছিল। কিটি হেসে বলল, ভেরি গুড। আচ্ছা, আপনার অনুমান যদি সত্যি হয়, তবে কাজটা কে করতে পারে বলে আপনার সন্দেহ হচ্ছে? বিশেষ কেউ? কিটির কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সঞ্জীবন খোলা জানালার বাইরে বর্ষণসিক্ত মাঠের দিকে তাকিয়ে জবাব দিলেন, সন্দেহ করলে তো এক অর্থে সবাইকে করতে হয়। মানুষের মন বড় জটিল, তার তল পাওয়া মুশকিল। আপনাদের আর কিছু প্রশ্ন আছে? বাই দ্য ওয়ে, দোতলায় একটা ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেকটা পথ এসেছেন, রেস্ট করে খাওয়া দাওয়া সেরে নিন। 3টে নাগাদ আমি আপনাদের সাপের ঘরে নিয়ে যাব। কিটি জবাব দিল, না, এই মুহূর্তে আর কিছু জানার নেই, প্রয়োজন হলে জেনে নেব। তবে ড্রয়ারটা এখন একবার আমি দেখব, আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে? সঞ্জীবন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পকেট থেকে চাবি বের করে ড্রয়ারটা খুললেন। কিটিরা টেবিলের ওপাশে ড্রয়ারটার সামনে গিয়ে দাঁড়ালো। বেশ বড় খোপ, সামান্য কিছু কাগজপত্র থাকলেও মোটামুটি ফাঁকাই। কিটি বেশ কয়েকবার ড্রয়ার খোলা বন্ধ করে ওপর থেকে পাশ থেকে টেবিলের নিচে ঢুকে ভালো করে দেখল। সেটা বন্ধ অবস্থায় কোনো কিছুই ড্রয়ারে ঢুকতে পারে বলে মনে হলো না কিটিদের। তাদের দেখা শেষ হলে সঞ্জীবন ড্রয়ার বন্ধ করে ঘর ছেড়ে বেরোলেন। তার পিছন পিছন পুরনো দিনের একটা চওড়া কাঠের সিঁড়ি বেয়ে কিটিরা ওপরে উঠে এলো। ওপরে দুদিকে চওড়া বারান্দা চলে গেছে, তার দুপাশে সার সার ঘর, মাথার ওপর কড়ি বর্গার ছাদ। বারান্দার একদিকে এগোতে এগোতে কিটি জিজ্ঞেস করলো, আপনারা কি সব ওপরেই থাকেন? সঞ্জীবন বললেন, হ্যাঁ, আমি আর আমার স্ত্রী এদিকের বারান্দার ঘরে, আর অরিত্ররা থাকে ওপাশের বারান্দার ঘর নিয়ে। কিটিদের নিয়ে বারান্দার শেষ প্রান্তে একটা ঘরে ঢুকলেন সঞ্জীবন। বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, খাট আলমারি সবই আছে, অ্যাটাচ বাথ। খোলা জানালা দিয়ে বাড়ির পিছনের ফাঁকা জমিটার শেষ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। বর্ষণসিক্ত মাঠে জল জমে আছে। সঞ্জীবন বললেন, এই ঘরে একটাই অসুবিধা হবে আপনাদের, ইলেকট্রিসিটি নেই বলে সোলার সিস্টেমের ব্যবস্থা এখানে। কদিন ধরে তো সূর্যের দেখা নেই, বাতির তেমন জোর থাকবে না। কিটিদের ব্যাগেজ এর মধ্যেই কে যেন ঘরে এনে রেখেছে। সামান্য টুকিটাকি কথা বলে এরপর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন সঞ্জীবন। তিনি চলে যাবার পর দরজা বন্ধ করে সাদা বিছানায় ধপাস করে শুয়ে পড়ে টিনা। কিটিকে জিজ্ঞেস করলো, সঞ্জীবন বাবুর সঙ্গে কথা বলে কি বুঝলি? কিটি ব্যাগ থেকে তার ল্যাপটপ বার করতে করতে জবাব দিল, ওর কথা শুনে বুঝলাম যে উনি নিজের স্ত্রীকেও সন্দেহ তালিকার বাইরে রাখতে চান না। কারণ তিনি আমার প্রশ্নের জবাবে বললেন, সবাইকে সন্দেহ করেন। মানব মন বড় জটিল, নিজের স্ত্রীকেও তার সন্দেহ করার কি কারণ? ল্যাপটপ নিয়ে এরপর খাটে বসে গেল কিটি। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা দেবার শব্দ শুনে দরজা খুলেই কিটি দেখতে পেল খাবারের ট্রে নিয়ে একটা বউ এসে দাঁড়িয়েছে। বছর 25 বয়স হবে তার। গায়ের রংটা ময়লা হলেও একটা আলগা চটক আছে। নাক মুখও বেশ সুন্দর। তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ। ঘরে ঢুকে টেবিলের ওপর ট্রেগুলো নামিয়ে রেখে সে কিটির উদ্দেশ্যে বলল, দিদিমণি, তোমাদের খাবার, খেয়ে নাও। ধোঁয়া উঠছে গরম ভাত থেকে, মুরগির মাংসেরও গন্ধ লাগছে নাকে। সেই গন্ধ পেয়ে উঠে বসল টিনা। বউটা এবার তাদের উদ্দেশ্যে বলল,
তোমরা তো এখানে থাকবে তাই না? রাত 8টা পর্যন্ত আমি ওপরেই থাকি। কোনো দরকার হলে বারান্দায় দাঁড়িয়ে মনসা বলে হাঁক দিও, আমি চলে আসব। এই তাহলে দশরথের বউ মনসা? কিটি ভালো করে তাকালো তার দিকে। ছাপা শাড়ির আড়াল থেকে তার ভরন্ত যৌবন যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। মনসার দিকে তাকাতেই সে এরপর খিলখিল করে হেসে বলল, অমন করে তাকাচ্ছ কেন দিদিমণি? তুমি তো পুরুষ মানুষ নও। তার ব্যক্তিত্বের তরলতা ধরা পড়ল তার গলায়। এরপর হঠাৎ তার চোখ গেল খাটের ওপর খোলা ল্যাপটপটার দিকে। মুভি ওয়ালপেপারে পাখির ঝাঁক তখন উড়ে বেড়াচ্ছিল স্ক্রিনে। মনসা তাড়াতাড়ি খাটের সামনে এসে ল্যাপটপটার ওপর ঝুঁকে পড়ে বিস্মিত কণ্ঠে বলল, এটা কি গো দিদিমণি? সিনেমা হচ্ছে? সিনেমা দেখা যায় এর মধ্যে? কিটি মৃদু হেসে বলল, হ্যাঁ, সিনেমা দেখা যায় ওর মধ্যে। মনসা বলল, আমাকে একটা সিনেমা দেখাবে? এ বাড়িতে তো টিভি নেই। কিটি বলল, টিভি না থাকলেও তো সিনেমা হল আছে। তুমি সিনেমা দেখতে যাও না? বর নিয়ে যায় না? মনসা বিস্মিতভাবে ল্যাপটপটার দিকে চোখ রেখে বলল, বরের কথা আর বলো না। সারা দিন নেশা করে ঘরে বসে থাকে, বাইরে বেরোয় শুধু সাপ ধরতে। সিনেমা হল সেই বারাসতে, একা একা অত দূর আমি যেতে পারি না। দেখাবে গো একটা সিনেমা? কিটি হেসে বলল, হ্যাঁ দেখাবো, কিন্তু তুমি এখানে আমাদের কি দেখাবে বলো? আমরাও তো এখানে দেখতে এসেছি খবরের কাগজে লিখব বলে। মনসা তাদের কথা শুনে একটু ভাবল, তারপর বলল, আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। কি জিনিস? মনসার ঠোঁটের কোণে একটা হাসি ঝিলিক দিয়ে উঠল। দরজার দিকে একবার তাকিয়ে নিয়ে সে চাপা স্বরে বলল, শঙ্খ লাগা। সাপের শঙ্খ লাগা তোমরা দেখেছো দিদিমণি? আমি দেখাবো তোমাদের। কিটি অবাক হয়ে তাকালো তার দিকে। মনসা বলল, হ্যাঁ দেখাবো, কিন্তু কাউকে বলবে না। ও জিনিস দেখলে কাউকে বলতে নেই। এই বলে মনসা ঘর ছেড়ে বেরিয়ে গেল। শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত রহস্য গল্প বিষের ছোবল এর প্রথম পর্ব। আজ এই পর্যন্তই। গল্পের দ্বিতীয় পর্বটি সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।